আজ 4 এপ্রিল শনিবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাবরি মসজিদে ভরসা, হুমায়ুন ওয়েসিরা কি বদলাবে ভোটের ছবি? ধর্মীয় আবেগেই কি নির্ধারিত হবে ভোটের ফল? রয়েছে দাঙ্গার উস্কানির মামলা, মাত্র 9 বছর আগে স্নাতক হুমায়ুন কবিরের সম্পত্তি কত? মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কারুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী। টিকিট না পেয়ে বিস্ফোরক মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। আমাকে কেন নীরব করার চেষ্টা হচ্ছে? পদ হারিয়ে কেজরিওয়ালের উদ্দেশ্যে প্রশ্ন আপ সাংসদ রাঘব চাড্ডা। কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী। তৃণমূল কি চোট? তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। কাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে এখন বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বড় কর্মযজ্ঞ চলছে, যেখানে প্রতিদিন মানুষের ভিড় ও ছোটখাটো মেলার পরিবেশ তৈরি হচ্ছে। গত 6 ডিসেম্বর তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির মসজিদের শিলান্যাস করেন এবং বিপুল অনুদান সংগ্রহ হয়। এই ধর্মীয় আবেগকে ভিত্তি করে তিনি আলাদা দল গড়ে ভোটে নেমেছেন এবং আসাউদ্দিন ওয়েসির সমর্থন পেয়েছেন। তবে সময়ের সঙ্গে ধর্মীয় আবেগ কিছুটা কমেছে এবং মসজিদ যাওয়া মানেই তার সমর্থক হওয়ার নয়। রেজিনগরে মুসলিম ভোটার 62%, হিন্দু 38%। তৃণমূল প্রার্থী আতাউর রহমান শক্তিশালী সংগঠন নিয়ে লড়াই রয়েছেন। পাশাপাশি কংগ্রেস ও বিজেপিও প্রতিদ্বন্দ্বিতায় আছে। স্থানীয় ইস্যু যেমন রাস্তা, জল, কলেজ, শিল্প তালুকের অভাব থাকলেও এবারের মূল ইস্যু ধর্মীয় ভাবাবেগ ও বাবরি মসজিদ। হুমায়ুনের ব্যক্তিগত প্রভাব থাকলেও গত 1.5 দশকে তিনি রেজিনগরে যেতেননি। অন্যদিকে তৃণমূল উন্নয়নকে সামনে রাখছে। সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে এবং বিজেপি ভূমিকা কতটা হবে তা এখনো অনিশ্চিত। আপনাদের কি মনে হয়, হুমায়ুন কবির কি জিততে পারবেন? অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনার মতামত জানান। রয়েছে দাঙ্গার উস্কানির মামলা, মাত্র 9 বছর আগে স্নাতক হুমায়ুন কবিরের সম্পত্তি কত? একটা সময় ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়ক ও রাজ্যের মন্ত্রী পর্যন্ত দায়িত্ব সামলেছেন হুমায়ুন কবির। বর্তমানে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তিনি। কংগ্রেস, বিজেপি ও তৃণমূল রাজ্যের প্রধান 3 দলেই বিভিন্ন সময় রাজনীতি করেছেন তিনি এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকেছেন। প্রথম জীবনে ছোট ব্যবসা দিয়ে শুরু করলেও এখন তার ব্যবসা অনেকটাই বড় হয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক আয়ের উৎস। বহরমপুরে জেলা শাসকের দপ্তরে রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় তার সম্পত্তির খতিয়ান সামনে আসে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় 13,26,000 টাকা। হাতে নগদ রয়েছে প্রায় 4,52,000 টাকা এবং ব্যাংক ও বীমায় বিনিয়োগ 2,62,000 টাকা। তার একটি টয়োটা ফরচুনার গাড়ি রয়েছে এবং যার দাম প্রায় 33 লক্ষ টাকা, সঙ্গে 34.5 গ্রাম সোনা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তি প্রায় 45,56,176 টাকা। এছাড়া মুর্শিদাবাদে একটি চাষযোগ্য জমি রয়েছে যার বাজার মূল্য প্রায় 2,10,00,000 টাকা। তার স্ত্রী মীরা সুলতানার অস্থাবর সম্পত্তির পরিমাণ 98,58,673 টাকা। তার কাছে নগদ 3,49,353 টাকা রয়েছে এবং 632.5 গ্রাম সোনার মালিক তিনি, যার মূল্য প্রায় 94,87,500 টাকা। এছাড়াও একটি বসত বাড়ি রয়েছে যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা। সব মিলিয়ে হুমায়ুনের মোট সম্পত্তির পরিমাণ 2.5 কোটির বেশি এবং তার স্ত্রী প্রায় 2 কোটির সম্পত্তি রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় তিনি 2017 সালে হিমালয়ান ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি সহ 4টি মামলা রয়েছে। মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কারুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী। মালদার মোথাবাড়ি ঘটনায় রাজ্য জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাগরদিঘির জনসভা থেকে বলেন, আইন শৃঙ্খলা এখন তার হাতে নেই, নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণ করছে। এই ঘটনার পর বাগডোগরা বিমানবন্দর থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া আইনজীবী মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তার করে সিআইডির, সঙ্গে ধরা হয় তার সহযোগী একরামুলকেও। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মোফাক্কারুল মুম্বাই থেকে এসেছিলেন এবং বিজেপি, মিম, আইএসএফ ও কংগ্রেসের উস্কানি রয়েছে এই ঘটনার পেছনে। তার দাবি, পরিকল্পিতভাবে দাঙ্গা ঘটানো হয়েছে এবং সিআইডি দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে ঘৃণা ভাষণ দেন মোফাক্কারুল এবং তাকে মূলত প্ররোচনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর তিনি ও তার সহযোগী বেঙ্গালুরু পালানোর চেষ্টা করলে বিমানবন্দরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। টিকিট না পেয়ে বিস্ফোরক মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। মুকুল রায় কোন দলের? এই প্রশ্ন ঘিরে অতীতে রাজনৈতিক কটাক্ষ চললেও
তার প্রয়াণের পর পুত্র শুভ্রাংশু রায় জানান যে তৃণমূলের নেতারাই তার বাবার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খোঁজ রাখতেন। তবে 2026 সালে তৃণমূলের প্রার্থী তালিকায় শুভ্রাংশুর নাম না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। বীজপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত সুবোধ অধিকারীকে প্রার্থী করে দল। শুভ্রাংশু দাবি করেন তাকে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দেন এবং বীজপুর বা আশেপাশের কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন। যদিও তিনি বলেন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্ধারিত প্রার্থীর হয়ে প্রচার করেছেন। এছাড়া কাঁচরাপাড়া পৌরসভার উপপুরপ্রধান হিসেবে কাজের সুযোগ না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তার বক্তব্য, অধিকাংশ কাজ অনলাইনে হওয়ায় তার এই পদে বিশেষ ভূমিকা থাকে না। এই কারণে তিনি নিয়মিত বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকেন না। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। আমাকে কেন নীরব করার চেষ্টা হচ্ছে? পদ হারিয়ে কেজরিওয়ালের উদ্দেশ্যে প্রশ্ন আপ সাংসদ রাঘব চাড্ডার। গত কয়েক মাসে যেসব ইস্যুতে রাঘব চাড্ডা সরব হয়েছেন সেই বিষয়গুলিতেই কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলে বিরোধীদের একাংশের দাবি, যা শুক্রবার রাঘব নিজেও মেনে নেন। এর মধ্যেই আম আদমি পার্টির রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে তাকে সরানো হয় এবং তার বদলে অশোক মিত্তলকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি রাজ্যসভায় আপের বরাদ্দ সময়েও তাকে কথা বলার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে রাঘব প্রশ্ন তোলেন কেন তাকে নীরব করার চেষ্টা হচ্ছে। তার দাবি, তিনি সবসময় সাধারণ মানুষের সমস্যা যেমন বিমানবন্দরে খাবারের মূল্য, টেলিকম সংস্থার অতিরিক্ত চার্জ, টোল প্লাজা, ব্যাংক লুট ও গিগ কর্মীদের সমস্যা তুলে ধরেছেন, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। গত 2 বছর ধরে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকলেও সংসদ ও সমাজ মাধ্যমে সক্রিয় ছিলেন রাঘব। কেজরিওয়ালের সঙ্গে দূরত্ব এবং সঞ্জয় সিংয়ের সঙ্গে সমন্বয়ের অভাবও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে তাকে ঘিরে বিজেপিতে যোগদানের জল্পনাও তৈরি হয়েছে। और जिन लोगों ने आज पार्लियामेंट में मेरे बोलने का अधिकार मुझसे छीन लिया, मुझे खामोश कर दिया, मैं उन्हें भी कुछ कहना चाहता हूं। मेरी खामोशी को मेरी हार मत समझ लेना। मेरी खामोशी को मेरी हार मत समझ लेना। मैं वो दरिया हूं जो वक्त आने पर सैलाब बनता है। जय हिंद। কোমায় তৃণমূলের সদস্য সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী। ভোট প্রচারের মধ্যে অসুস্থ তৃণমূল পঞ্চায়েত সদস্য অপর্ণা পাত্রের বাড়িতে পৌঁছলেন সপ্তম গ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। প্রায় 1.5 বছর ধরে কোমায় থাকা অপর্ণার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করেন। তার অভিযোগ, নিজের দলের সদস্যর পাশেই থাকতে পারছেন না তৃণমূল, তাহলে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকবে? অপর্ণার পরিবারের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ঠিকমতো চিকিৎসা মেলেনি এবং চিকিৎসকের গাফিলতির কারণেই তার এই অবস্থা। মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সব সঞ্চয়, এমনকি গাড়ি ও জমি বিক্রি করতে হয়েছে। বর্তমানে বাড়িতেই হাসপাতালের মতো ব্যবস্থা করে চিকিৎসা চলছে, কিন্তু আর্থিক অনটন প্রবল। স্বরাজ ঘোষ মানবতার কথা তুলে ধরে চিকিৎসায় সাহায্যের আশ্বাস দেন এবং প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করেন। অন্যদিকে অসিত মজুমদার পাল্টা বলেন, অপর্ণার জন্য তারা অনেক কিছু করেছেন, যা পরিবার জানে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতো তীব্র হয়েছে। তৃণমূল কি চোর? তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের? নির্বাচন ঘনিয়ে আসতেই হরিরামপুরে জনসভা থেকে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন। এর আগে ভবানীপুরে অমিত শাহ সোনার বাংলা গড়ার বার্তা দিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন। তার জবাবে মমতা বলেন, তৃণমূল চোর। পাশাপাশি তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, যতদিন খুশি বাংলায় থাকলেও তাতে কোনো প্রভাব পড়বে না, বরং মানুষ তাকে যত দেখবে ততই ভোট কমবে। মমতা আরো অভিযোগ করেন, অমিত শাহের মধ্যে অত্যাচার, স্বৈরাচার ও দাঙ্গার ছাপ রয়েছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা পাল্টা কটাক্ষ করে বলেন, অমিত শাহের ওষুধ কাজ করতে শুরু করেছে বলেই মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া। তার দাবি, তৃণমূল দুর্বল হয়ে পড়ছে এবং ভবিষ্যতে বাংলায় বিজেপির উত্থান ঘটবে। এই মন্তব্য পাল্টা মন্তব্যে নির্বাচনের আগেই রাজনৈতিক লড়াই আরো তীব্র হয়েছে। খেলা হবে, দুরন্ত খেলা। ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। বিধানসভা ভোটের আবহে ইডির তলব রথিন দেবাশিস সুজিতকে। সময় নিয়ে প্রশ্ন তৃণমূলের। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর প্রাক্কালে ইডির সক্রিয়তা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা বেড়েছে। জমি দখল মামলায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে আবার তলব করা হয় এবং তিনি শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। একই সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের 2 বিদায়ী মন্ত্রী সুজিত বসু ও রথিন ঘোষকেও যথাক্রমে 6 ও 8 এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধারাবাহিক তলব শাসক দলের অন্দরে অস্বস্তি তৈরি করেছে। প্রশ্ন উঠছে, কেন একের পর এক তৃণমূল প্রার্থীদেরই টার্গেট
টার্গেট করা হচ্ছে। যদিও ইডি বেআইনি অর্থ উদ্ধার ও তল্লাশি চালিয়ে সক্রিয় রয়েছে, তবুও নির্দিষ্টভাবে শাসক দলকে ঘিরে পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তদন্তে জানা গিয়েছে জমি দখল নিয়ে 16 থেকে 17টি অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি হয়েছে। এর আগে ডাকার পর আবারও হাজিরা দেন দেবাশিস, তবে এদিন তিনি বেশি মন্তব্য করেননি। নির্বাচন ঘনিয়ে আসতেই এই তদন্ত ও রাজনৈতিক চাপানোতর রাজ্যের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। 293টি কেন্দ্রে বিজেপির বিরোধিতা করবে সিপিআইএম, কিন্তু পানিহাটিতে নয়। বিজেপি প্রার্থী অভয়ার মাকে একটাই প্রশ্ন করলেন শতরূপ ঘোষ। পানিহাটি কেন্দ্রকে ঘিরে এবার বিধানসভা নির্বাচনে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ জানান, রাজ্যের 293টি আসনে বিজেপির বিরোধিতা করলেও পানিহাটিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তারা কোনো মন্তব্য করবেন না। কারণ আরজিকর কাণ্ডে সন্তান হারানো অভয়ার মা বিজেপি প্রার্থী হয়েছেন, আর তার যন্ত্রণাকে সম্মান জানানো উচিত বলে মনে করছে সিপিএম। তবে তিনি একটা প্রশ্ন তুলেছেন, যদি তদন্তের জন্য বিজেপিতে যোগ দেওয়া যুক্তিসঙ্গত হয়, তাহলে অন্যান্য ঘটনার ক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য কিনা। এই কেন্দ্র এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল প্রার্থী করেছে তীর্থঙ্কর ঘোষকে, সিপিএম প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে এবং বিজেপি প্রার্থী অভয়ার মা। আরজিকর আন্দোলনের প্রেক্ষাপট এই লড়াই আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শতরূপ বলেন, আন্দোলনে বহু মানুষের আত্মত্যাগ রয়েছে এবং সেই সংগ্রাম বৃথা যাবে না। সব মিলিয়ে আবেগ, আন্দোলন ও রাজনীতির মিশেলে পানিহাটি কেন্দ্র এবারের নির্বাচনে অন্যতম নজর কাড়া লড়াই হয়ে উঠেছে। মিষ্টির হাড়ির ভেতর মিষ্টি কোথায়? সীমান্তে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল বিএসএফ এর। ভোটের আবহে সীমান্তে তল্লাশি বাড়িয়েছে বিএসএফ। এবং উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দুটি ঘটনায় সাফল্য পেয়েছে তারা। অবৈধ সীমান্ত পারাপার রুখে এক বাংলাদেশি মহিলা মোহাম্মদ ফাতিমা তুজ জোহরা এবং তাকে সাহায্যকারী দালাল কবিরুল হোসেন মন্ডলকে আটক করা হয়। অন্যদিকে একই এলাকায় মাদক পাচারের এক বড় চেষ্টাও বানচাল করা হয়েছে। হাকিমপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে মিষ্টির হাড়ির ভেতর থেকে প্রায় 12 কেজি 400 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কার্তিক চন্দ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মৃত 3 জনকেই জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখছে এবং জোর কদমে তল্লাশি চালাচ্ছে। এরাই প্রিসাইডিং অফিসার হবে, তখন যেন পাশে থাকে, কাদের বললেন অসিত। বাংলায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছে, যেখানে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তিনি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারে গিয়ে বলেন, ইভিএমে তার বোতাম টিপতে টিপতে নিচু হয়ে যায় এবং প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এরাই প্রিসাইডিং অফিসার হবে, তখন যেন আমাদের পাশে থাকে। এই মন্তব্যে প্রশ্ন উঠেছে, একজন প্রিসাইডিং অফিসার কিভাবে কোনো দলের পক্ষ নিতে পারেন এবং এটি আদর্শ আচরণবিধি লঙ্ঘন কি না তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী সুবীর নাগ এই মন্তব্যকে কটাক্ষ করে বলেন, শাসক দলের প্রভাবে কিছু শিক্ষক এমন আচরণ করছেন এবং এই ধরনের কথা সম্পূর্ণ অবাস্তব। তার মতে এসব মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, ফলে নির্বাচনের আগে এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হলো অমিত শাহের জনসভা। অসমে নির্বাচনী প্রচারের সময় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার ধুবড়ী জেলার গোলাপগঞ্জে তার নির্ধারিত জনসভা বাতিল করা হয়। ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী তিনি সভাস্থলে পৌঁছতে পারেননি এবং কর্মসূচিতে কিছুটা বিলম্ব ঘটে। জানা যায়, প্রচারের সময়ই হেলিকপ্টারে এই সমস্যা ধরা পড়ে। তবে এই বিঘ্ন শুধুমাত্র একটি সভাতেই সীমাবদ্ধ ছিল। পরে তিনি অন্যান্য নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করেন। গোলাপগঞ্জের সভা স্থানীয় বিজেপির নেতারাই সামলান। ত্রুটির সঠিক কারণ বা নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য তখনও জানা যায়নি, তবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর হেলিকপ্টারটি সচল ছিল বলে জানানো হয়েছে। এই ঘটনার মধ্যেও বিজেপি নেতৃত্ব জানিয়েছে তাদের নির্বাচনী প্রচার স্বাভাবিক গতিতেই চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ দলের শীর্ষ নেতারা রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন এবং সামগ্রিকভাবে প্রচারণার গতি অব্যাহত রয়েছে। বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী। 2026 সালের বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করতে নির্বাচন কমিশন আগাম প্রস্তুতি নিয়েছে এবং ভোটের 1 মাস আগে থেকেই বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য প্রায় 500 কোম্পানি এবং প্রায় 50,000 জওয়ান রাজ্যে থাকবে। এর মধ্যে ইভিএম ও স্ট্রং রুমের নিরাপত্তার জন্য 200 কোম্পানি বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাতেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। বিশেষ করে মালদাহের কালিয়াচকের ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। এসআইআর এর কাজকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার অভিযোগ ওঠে। পুলিশের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে, যার
যার জেরে কমিশন সমালোচনার মুখে পড়ে এবং রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের শোকজ করা হয়। এই পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরদার করতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ফল প্রকাশের পরও দীর্ঘ সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ক্ষমতায় এলে লাখপতি দিদি, মহিলাদের মন পেতে দুর্গাপুরে বড় বার্তা বিজেপি প্রার্থীর। বাংলার বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে জোরদার প্রচার চলছে। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে লাখপতি দিদি প্রকল্পের বার্তা দিয়েছেন। তিনি জানান, জিতে এলে 20 জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে 20 লক্ষ টাকা করে দেওয়া হবে, যাতে প্রত্যেককে লাখপতি দিদি করা যায় এবং গ্রামীণ অর্থনীতি আরও মজবুত করা হয়। পাশাপাশি মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে দেওয়ার কথাও বলেছেন তিনি। অন্যদিকে তৃণমূল ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে মহিলাদের মাসিক ভাতা দিচ্ছে, যা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। ফলে মহিলা ভোট ব্যাংক দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপি এই নতুন প্রতিশ্রুতির মাধ্যমে সেই ভোট টানতে চাইছে। তবে বিজেপির এই ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, আগের প্রতিশ্রুতির মতোই এটিও বাস্তবায়িত হবে না। ফলে নির্বাচনের ময়দানে প্রতিশ্রুতি ও পাল্টা অভিযোগেই জমে উঠেছে লড়াই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও। তবে রবিবার থেকে বদলাবে আবহাওয়া, হবে ঝড় বৃষ্টিও। গত 2 থেকে 3 দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে এবং শনিবার অর্থাৎ আজও এই একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনা ও হুগলিতে এই অস্বস্তিকর গরমের প্রভাব বেশি থাকবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন শুরু হবে। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, বাতাসে আর্দ্রতার পরিমাণও কমবে। ফলে গরমের অস্বস্তি কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে। সোমবার 40 থেকে 50 কিলোমিটার এবং মঙ্গলবার 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানা গিয়েছে বিভিন্ন জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী 9 এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে